আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তোমাদের সাথে ক্লাস করতে আসলেই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে জানাবা আমাদেরকে। যে কোনো প্রশ্ন, যে কোনো সমস্যা যদি থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবা। আমরা চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো যত দ্রুত সম্ভব সমাধান করে দেওয়ার জন্য। জাবেদার, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সম্পদ ক্রয় ও বিক্রয় সম্পর্কে। আমরা এতদিন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল পণ্য ক্রয় বা বিক্রয় নিয়ে। তাহলে পণ্য ক্রয় বিক্রয় ছিল মুনাফা জাতীয়, আর সম্পদ হচ্ছে মূলধন জাতীয়। এবার আমরা মূলধন জাতীয় সম্পদ ক্রয় বা বিক্রয় নিয়ে আলোচনা করব। আমরা সম্পদ যেভাবে ক্রয় করব, সম্পদ বিক্রয় ঠিক তার উল্টো। ছোট্ট একটু ট্রিক্স এর মাধ্যমে আমরা খুব সহজে এটি মনে রাখতে পারবো। তাহলে খেয়াল করো, সম্পদ যদি ক্রয় করি, তাহলে সম্পদ ক্রয় করলে সম্পদ হিসাব সবসময় কি হবে? ডেবিট হবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, সম্পদ হিসাব সবসময় ডেবিট হবে। এখন সম্পদ আমরা কয়ভাবে কিনতে পারি? এক হচ্ছে নগদে কিনতে পারি, বা কিছু বলা না থাকলে যেমন বলতে পারি যে নগদে আসবাবপত্র ক্রয়, বা শুধু বলতে পারি আসবাবপত্র ক্রয়। এখানে নগদে আসবাবপত্র ক্রয় বা আসবাবপত্র ক্রয় একই অর্থ বহন করে। সেক্ষেত্রে নগদে বা কিছু বলা না থাকলে আমরা কি করব? নগদান হিসাবকে ক্রেডিট করব। যদি প্রশ্নে বলা থাকে চেকের মাধ্যমে আসবাবপত্র ক্রয় বা ব্যাংকের মাধ্যমে যন্ত্রপাতি ক্রয়, এভাবে যদি চেক বা ব্যাংক শব্দটা উল্লেখ থাকে, আমরা ইতিপূর্বে কিন্তু ক্রয় বা বিক্রয়ের মধ্যে দেখে এসেছি চেক বা ব্যাংক থাকলে অবশ্যই আমরা ব্যাংক হিসাবকে কি করি? ক্রেডিট করি। তারপরে বাকিতে বা ধারে যদি উল্লেখ থাকে, বাকিতে বা ধারে আসবাবপত্র ক্রয়, যন্ত্রপাতি ক্রয় এভাবে যদি উল্লেখ থাকে, তাহলে আমরা বিবিধ পাওনাদার হিসাবকে কি করব? ক্রেডিট করব। তাহলে আমরা বুঝতে পারলাম সম্পদ সবসময় কি হবে? ডেবিট হবে। আর সম্পদ আমরা কয়ভাবে ক্রয় করতে পারি? তিনভাবে ক্রয় করতে পারি। এই তিনভাবে যে কোনো ভাবে ক্রয় করলে তাকে আমরা কি করব? ক্রেডিট করব। আশা করি বুঝতে পারছো। এবার আমরা চলে যাব বিক্রয় সংক্রান্ত, মানে সম্পদ বিক্রি করলে কি হবে। চলো আমরা একটু বিক্রয় সংক্রান্ত রুলসটা। আচ্ছা, খেয়াল করো, সম্পদ যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের নিয়মটা কেমন হবে। তাহলে সম্পদ ক্রয় করলে যেমন সম্পদ ডেবিট ছিল, এবার সম্পদ যখন আমরা বিক্রি করব তাহলে সম্পদ হিসাবকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। এখানে মনে রাখতে হবে, এই যে এখানে যে সম্পদ শব্দটা লেখা আছে, এই সম্পদটা সম্পদ হবে না, এই সম্পদের জায়গায় সম্পদের নামটা বসাতে হবে। যেমন আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, মেশিন ইত্যাদি ইত্যাদি যা আছে এগুলো তোমাকে বসাতে হবে। তাহলে তুমি যেভাবে যে তিন পদ্ধতিতে কিনেছো তুমি আবার বিক্রি করতে পারবে একইভাবে। যেমন নগদে যদি বলে তাহলে বা কিছু না বলে নগদানকে ডেবিট করতে হবে, চেকে বা ব্যাংকে বলে ব্যাংক হিসাবকে ডেবিট করতে হবে, বাকিতে বা ধারে বললে তখন ছিল পাওনাদার আর এখন করতে হবে কাকে? দেনাদার। যেমন বলা থাকতে পারে নগদে আসবাবপত্র বিক্রয়, তাহলে লিখবো আমরা নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। বা শুধু বলতে পারে আসবাবপত্র বিক্রয় করা হলো, একই কথা। চেকের মাধ্যমে আসবাবপত্র বিক্রি করা হলো, বা ব্যাংকের মাধ্যমে যন্ত্রপাতি বিক্রি করা হলো, বাকিতে যন্ত্রপাতি বিক্রি করা হলো, বা বাকিতে কম্পিউটার বিক্রি করা হলো। যেভাবেই বলা হোক এটাকে ডেবিট করতে হবে, বিবিধ দেনাদারকে ডেবিট করতে হবে। আর যে সম্পদকে উল্লেখ করবে সেই সম্পদকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো সম্পদ ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত রুলসটা। এবার আমরা কিছু সমস্যা দিয়ে তোমাদেরকে আরেকটু বিস্তারিত বুঝিয়ে দিব। শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যেই সম্পদ ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত যে নিয়মটি বা রুলসটি আমরা ইতিমধ্যে জেনে এসেছি। আমরা এবার কিছু সমস্যা নিয়ে আলোচনা করব, যাতে আমরা খুব সহজেই যে কোনো সম্পদ ক্রয় বিক্রয় সংক্রান্ত সমস্যাগুলো আমরা সহজেই সমাধান করতে পারি। তাহলে প্রথমে আমাদেরকে যে সমস্যাটা দেওয়া আছে, কারবারের জন্য একটা আসবাবপত্র ক্রয়। তাহলে খেয়াল করে এখানে আসবাবপত্র বলা আছে, কিন্তু কিভাবে ক্রয় করছে সেটি বলা নেই। যদি নির্দিষ্ট করে বলা না থাকে কিভাবে ক্রয় করছে, আমরা জানি সেটা নগদে হবে। তাহলে উত্তরটা কি হলো? আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট হবে। তবে খেয়াল রাখবে এখানে একটি ক্রয় শব্দ উল্লেখ করা আছে। এই ক্রয় দিয়ে কিন্তু তোমরা আসবাবপত্রকে ক্রয় বলতে পারবে না, কারণ এটা মূলধন জাতীয়। সেজন্য আসবাবপত্রের জন্য আসবাবপত্র আলাদা একটি নাম হবে, এখানে ক্রয় শব্দটা ব্যবহার হবে না। দ্বিতীয় যে সমস্যাটা আছে, অফিস সরঞ্জাম ক্রয় করা হলো। তাহলে অফিস সরঞ্জাম কিভাবে ক্রয় করছে খেয়াল করো, এখানেও কিন্তু নির্দিষ্ট করে বলা নেই। সাধারণত সম্পদের ক্ষেত্রে নির্দিষ্ট করে বলে দেয় না যে কিভাবে সম্পদটা ক্রয় করা হলো, সেজন্য ধরে নেওয়া হয় যে সম্পদটা সবসময় নগদে ক্রয় করা হয়। তাহলে অফিস সরঞ্জাম ক্রয় করলে জাবেদা হচ্ছে অফিস সরঞ্জাম ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। 3 নম্বর যে সমস্যাটা দেওয়া আছে, দেখো চেয়ার ও টেবিল ক্রয় করা হলো। এই যে এখানে চেয়ার ও টেবিল, চেয়ার টেবিল যখন বলা হবে তখন আমাকে মনে করে নিতে হবে এটি হচ্ছে আসবাবপত্র। আবার খেয়াল করো এখানে চেয়ার টেবিল কিভাবে ক্রয় করেছে সেই সব বিষয়টি তোমাকে নির্দিষ্ট করে বলা নেই। তাহলে ওই যে আগের মতোই তোমাকে মনে করতে হবে এটি নগদে। তাহলে আসবাবপত্র ডেবিট, নগদান হিসাব ক্রেডিট।
4 নম্বর যে সমস্যাটা সেখানে দেওয়া আছে চেকের মাধ্যমে কম্পিউটার ক্রয়। তাহলে এখানে খেয়াল করে একটা চেক শব্দ লেখা আছে। তাহলে চেক থাকলে আমরা সাধারণত ব্যাংক মনে করি, আর কম্পিউটারকে আমরা কি মনে করব? অফিস সরঞ্জাম। তাহলে এটা জাবেদা দাঁড়ালো কম্পিউটার কারণে আসলো অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, এবং চেকের কারণে আসলো ব্যাংক হিসাব ক্রেডিট। 5 নম্বর যে সমস্যাটা সেখানে দেওয়া আছে, দেখো মেশিন ক্রয় করা হলো 25,000 টাকা, যার বহন খরচ 1,000 টাকা প্রদান করা হলো। তাহলে এখানে খেয়াল করো, এই যে মেশিন ক্রয় করার সময় যে 1,000 টাকা বহন খরচ প্রদান করা হয়েছে, এটা আসলে কার জন্য ক্রয় করা হয়েছে? এটা মূলত মেশিনের জন্য করা হয়েছে। তার মানে এই খরচটা মেশিনের মধ্যে কি হয়ে যাবে? অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে জাবেদাটা দাঁড়ালো মেশিন হিসাব ডেবিট, আর কিভাবে ক্রয় করছে বলা নেই, সেহেতু নগদান হিসাব ক্রেডিট করতে হবে। এবার টাকাটা কিভাবে লিখবা? এখানে 25,000 টাকা এবং এখানে 1,000 টাকা, টোটাল যোগ করে 26,000 টাকা ডেবিট এবং ক্রেডিট করতে হবে। কারণ আমরা জানি সমপরিমাণ ডেবিটের জন্য সমপরিমাণ ক্রেডিট অবশ্যই করতে হবে। 6 নম্বর যে সমস্যাটা সেখানে কি লেখা আছে খেয়াল করো, কারবারের জন্য একটি মাপার যন্ত্র ক্রয় করা হলো। আসলে মাপার যন্ত্র বলতে আমরা কি বুঝি? মাপার যন্ত্রকে আমরা অফিস সরঞ্জাম বলে থাকবো, ঠিক আছে? তাহলে কিভাবে ক্রয় করছে আগের মতো কিছু বলা নেই, তাহলে আমরা কি লিখবো? যন্ত্রপাতি হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। আচ্ছা, 6 নম্বর যে সমস্যাটা খেয়াল করে সেখানে লেখা আছে কারবারের জন্য একটি মাপার যন্ত্র ক্রয় করলো। তাহলে মাপার যন্ত্রটা কি? মাপার যন্ত্র হচ্ছে অফিস সরঞ্জাম। তাহলে অফিস সরঞ্জামকে আমরা ডেবিট করব, এবং কিভাবে ক্রয় করছে সেটা যেহেতু বলা নাই, সেহেতু আমরা নগদান হিসাবকে কি করব? ক্রেডিট করব। 7 নম্বর যে সমস্যাটা, কারবারের জন্য একটি আলমিরা ক্রয় করা হলো। তাহলে আলমিরাকে আমরা অফিস সরঞ্জাম হিসাবে মনে করব। তাহলে আলমিরা মানে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, আর কিভাবে ক্রয় করছে সেটা বলা নেই, সেহেতু নগদান হিসাবকে আমরা কি করব? ক্রেডিট করব। 8 নম্বর যে সমস্যাটা, পুরাতন আসবাবপত্র বিক্রয়। তাহলে খেয়াল করো, এতক্ষণ আমরা সবগুলো ক্রয় করলাম, এবার আমরা বিক্রয় করব। তাহলে বিক্রয় করলে জাবেদাটা আমরা ঠিক রিভার্স করে দিব। তাহলে সম্পদ আসবাবপত্রকে বিক্রি করা হয়েছে, তাহলে কিভাবে বিক্রি করছে বলা নেই, সেহেতু আমরা নগদান হিসাবকে ডেবিট করব, এবং আসবাবপত্র বিক্রি করছে সেজন্য আসবাবপত্র হিসাবকে আমরা কি করব? ক্রেডিট করব। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, আমরা কিছুক্ষণ আগে আমরা সম্পদ ক্রয় ও বিক্রয় সংক্রান্ত জাবেদা যে সমস্যাগুলো ছিল সেটা আলোচনা করলাম, এবং তার পূর্বে আমরা সম্পদ ক্রয় ও বিক্রয় সংক্রান্ত জাবেদার যে নিয়মটি ছিল সেই নিয়মটি আমরা আলোচনা করলাম। এবার আসো আমরা একটু উত্তরগুলোর সাথে মিলিয়ে নিই। আশা করছি তোমরা ইতিপূর্বে রুলসটি বুঝেছো এবং খাতায় সেটি অনুশীলন করেছো। এবার এখানে যে উত্তরগুলো দেওয়া আছে এই উত্তরের সাথে তোমাদের খাতায় লেখা যে উত্তরগুলো আছে সেগুলো মিল করে নাও, এবং যদি কোনো জাবেদা বুঝতে তোমাদের সমস্যা হয় আমাদেরকে কমেন্টস বক্সে জানাবে। আমরা যত দ্রুত সম্ভব তোমাদের এই সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব, এবং পুনরায় যদি সমস্যা হয় তোমরা আবার ভিডিওটি দেখবে এবং রুলসটা একটু খেয়াল করবে। আশা করি তোমরা খুব সহজেই এরকম যত সমস্যা থাকবে সব সমস্যাগুলো খুব সহজেই সমাধান করতে পারবে। ধন্যবাদ। আজকের ক্লাস এখানেই শেষ। দেখা হবে নতুন আরেকটি ক্লাসে। সালাম আলাইকুম।